শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শুভ সকাল সুপ্রিয় শ্রোতা বন্ধুরা। কর্মব্যস্ততার মাঝে কে কার আগে যাবে চলছে সেই প্রতিযোগিতা। যানজট এড়াতে ট্রাফিক আইন অমান্য করে উল্টো পথে চলছে গাড়ি, অথচ দ্রুত যাওয়ার চেয়ে জীবন রক্ষা করে সময় মতো গন্তব্যে পৌঁছানো যে বেশি গুরুত্বপূর্ণ তা আমরা বেমালুম ভুলে যাই। ট্রাফিক আইন না মেনে চলা, লাইসেন্স ছাড়া ড্রাইভিং করা কিংবা পথচারীর সচেতনতার অভাবে প্রতিনিয়তই সম্মুখীন হতে হয় দুর্ঘটনার। ট্রাফিক আইন মেনে চললে সড়ক দুর্ঘটনার হার অনেকটাই কমিয়ে আনা সম্ভব। আমাদের একটু সচেতনতাই পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা কমাতে, সুন্দর আগামীর স্বপ্ন দেখাতে। আসুন সবাই ট্রাফিক আইন মেনে চলি, নিজের জীবন রক্ষা করি। প্রয়োজনের তাগিদে আমাদের সকলকেই কম বেশি রাস্তায় চলাচল করতে হয়। রাস্তায় চলাচলের সময় যে কেউ যে কোনো ধরনের আচরণ করতে পারে। রাস্তায় চলাচল করার সময় কেউ থাকে চালকের আসনে, কেউ যাত্রী, আবার কেউ বা পথচারী। কিন্তু একটা বিষয়ে আমাদের সকলকেই সচেতন এবং সমান দায়িত্ব পালন করা উচিত, তা হল ট্রাফিক আইন। এ বিষয়ে আমাদের কাউকে অবহেলা করলে চলবে না। প্রত্যেককেই নিজের অবস্থান থেকে এই ট্রাফিক আইনগুলো মেনে চলতে হবে। ট্রাফিক আইন, ট্রাফিক সাইন রাস্তায় গাড়ি চালানোর ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। একজন আদর্শ চালক হতে হলে অবশ্যই তাকে ট্রাফিক সাইনগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। মূলত ট্রাফিক সাইনসমূহ রাস্তার পাশে বিভিন্ন প্রকার সম্পূরক প্লেটের মাধ্যমে নির্দেশ করে থাকে। আমাদের দেশে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ ট্রাফিক সাইন সঠিকভাবে না জানা ও মানা। একজন সুনাগরিক হিসেবে আমাদের সকলেরই উচিত নিজ নিজ দেশের আইন কানুন মেনে গাড়ি চালানো। ট্রাফিক আইন একটা দেশের খুবই গুরুত্বপূর্ণ আইন, তাই কোনো ধরনের তাড়াহুড়া বা আবেগের বশেও ট্রাফিক সিগন্যাল ভঙ্গ করা উচিত নয়। আমরা যদি ভেবে থাকি সিগন্যাল না মেনে একটু আগে আগে গন্তব্যে পৌঁছাতে পারবো, তাহলে সেটা একটা ভুল ধারণা। কারণ ট্রাফিক সিগন্যাল ভাঙলে রাস্তায় যানজট সৃষ্টি হয়ে গন্তব্যে পৌঁছাতে আরও বেশি দেরি হয়ে যেতে পারে। দেশের একজন দায়িত্ববান নাগরিক হিসেবে সবসময় নিয়ম শৃঙ্খলা মেনে চলা উচিত। এই দায়িত্বগুলোর মধ্যে রাজপথে সঠিক নিয়মে গাড়ি চালানো অন্যতম একটি দায়িত্ব। অনেক সময় দেখা যায় বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণেই রাজপথেই ঝরে যায় অনেক প্রাণ। আর তাই ট্রাফিক আইন মেনে চলার ক্ষেত্রে সকলের মাঝে সহযোগিতা, সচেতনতা ও দায়িত্ববোধ গড়ে উঠুক, সেই প্রত্যাশায় কাছের ও দূরের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের প্রতিদিন সকালের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ শোনার জন্য। আর অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি শেখ শফি আহমেদ এবং আমি ফারহানা খান পুরবী। বন্ধুরা, শুরুতেই চোখ বুলিয়ে নেওয়া যাক আজ বৃহস্পতিবারের দর্পণ সূচির পাতায়। ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য ও সংকলন নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন এই দিনের পর আরও থাকছে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী আহত ছাত্র জনতার সাক্ষাৎকার ভিত্তিক প্রামাণ্য প্রতিবেদন অদম্য বীর। বাংলা সংস্কৃতির নানা ক্ষেত্রের বৈচিত্র্যপূর্ণ আয়োজন নিয়ে প্রতিবেদন সংস্কৃতি ঘরে বাইরে, বাংলাদেশের পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা নিয়ে বিশেষ নিবন্ধ পাহাড় প্রকৃতি, এবং সবশেষে আমাদের গান পর্বে শুনব একটি গান। তো বন্ধুরা, জানিয়ে দিলাম পুরো অনুষ্ঠান সূচি। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি মূল পর্বে। বন্ধুরা, আজ 28 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার। গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুসারে বছরের 333তম দিন। চলুন জেনে নেই আজকের দিনে ঘটে যাওয়া ইতিহাস থেকে কিছু স্মরণীয় ঘটনা এবং কিংবদন্তিতুল্য ব্যক্তিবর্গের
জন্ম মৃত্যু সংকলন এই দিনে। দ্য রয়্যাল সোসাইটি অব লন্ডন ফর ইমপ্রুভিং ন্যাচারাল নলেজ, যা রয়্যাল সোসাইটি নামে সমধিক পরিচিত, এটি পৃথিবীর প্রাচীনতম বিজ্ঞান সোসাইটি। 1660 খ্রিস্টাব্দের 28 নভেম্বর এটি প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানটি ব্রিটিশ সরকারের বৈজ্ঞানিক পরামর্শদাতা প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। 1676 খ্রিস্টাব্দের 28 নভেম্বর ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত তখনকার দিনের গুরুত্বপূর্ণ এলাকা পণ্ডিচেরি বন্দর ফরাসিরা দখল করে নেয়। 1814 খ্রিস্টাব্দের 28 নভেম্বর লন্ডনের টাইমস পত্রিকা প্রথম স্বয়ংক্রিয় মেশিনে ছাপা হয়। দ্য টাইমস যুক্তরাজ্যের একটি দৈনিক। 1785 সালে পত্রিকাটি যুক্তরাজ্যে প্রথম প্রকাশিত হয়। সে সময় এটি দ্য ডেইলি ইউনিভার্সাল রেজিস্টার নামে পরিচিত ছিল। দ্য টাইমস এবং দ্য সানডে টাইমস উভয়ই টাইমস নিউজ পেপার্স লিমিটেড কর্তৃক প্রকাশিত হয়। দ্য টাইমস পত্রিকার মাধ্যমে বিশ্বব্যাপী টাইমস রোমান ফন্টের প্রচলন শুরু হয়। 219 বছর ধরে দ্য টাইমস ব্রডশিট আকারে প্রকাশিত হতো। তরুণ পাঠকদের আকর্ষণ এবং গণপরিবহনে সুবিধাজনকভাবে পড়ার জন্য 2004 সাল থেকে পত্রিকাটি ট্যাবলয়েড আকারে প্রকাশিত হয়ে আসছে। 1821 খ্রিস্টাব্দের 28 নভেম্বর স্পেনের নিকট থেকে পানামা স্বাধীনতা ঘোষণা করে। 1912 খ্রিস্টাব্দের একই দিনে তুরস্কের নিকট থেকে আলবানিয়া স্বাধীনতা লাভ করে। 1960 খ্রিস্টাব্দের 28 নভেম্বর মৌরিতানিয়া আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের নিকট থেকে স্বাধীনতা ঘোষণা করে। 10,30,000 বর্গ কিলোমিটার আয়তনের দেশ মৌরিতানিয়া উত্তর পশ্চিম আফ্রিকা মহাদেশের একটি রাষ্ট্র, যা সরকারিভাবে একটি ইসলামী প্রজাতন্ত্র হিসেবে পরিচিত। মৌরিতানিয়ার প্রধান ভাষা আরবি এবং এদেশের 99.9% মানুষের ধর্ম হল ইসলাম। 1971 খ্রিস্টাব্দের 28 নভেম্বর ইরানের 3টি দ্বীপ আবু মুসা, তাম্বে বুজুর্গ, তাম্বে কুচাক থেকে ব্রিটিশ দখলদার সেনারা চলে যাবার পর ইরান ওই 3টি দ্বীপের উপর নিজেদের শাসন প্রতিষ্ঠা করে। সুপ্রিয় বন্ধুরা, যুগে যুগে অনেক গুণী ব্যক্তির আগমনের মধ্য দিয়ে এই ধরনে আলোকিত হয়েছে। এসব গুণী ব্যক্তিবর্গ তাদের কাজের মধ্য দিয়ে ধরনের বুকে অমরত্ব লাভ করেছেন। এবার জানব তেমনি কয়েকজন ব্যক্তির জন্মকথা। 1820 খ্রিস্টাব্দের 28 নভেম্বর সমাজতাত্ত্বিক ফ্রেডরিক অ্যাঙ্গেলস জন্মগ্রহণ করেন। বাংলাদেশের প্রখ্যাত শিশু সাহিত্যিক ও সাংবাদিক হিসেবে পরিচিত গোলাম রহমান 1931 খ্রিস্টাব্দের 28 নভেম্বর জন্মগ্রহণ করেন। 1943 খ্রিস্টাব্দের 28 নভেম্বর খ্যাতনামা চিত্রকর ও কার্টুনিস্ট রফিকুন নবী জন্মগ্রহণ করেন। আমেরিকান মডেল ও অভিনেত্রী আন্না নিকলে স্মিথ 1967 খ্রিস্টাব্দের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন। সাবেক ইংরেজ ক্রিকেটার ও ধারাভাষ্যকার নিক নাইট 1969 খ্রিস্টাব্দের এই দিনেই জন্মগ্রহণ করেন। 1987 খ্রিস্টাব্দের 28 নভেম্বর স্কটিশ অভিনেত্রী কারেন গিলান জন্মগ্রহণ করেন। বন্ধুরা, আজ আপনাদের অনেকেরই জন্মদিন। দর্পণ পরিবারের পক্ষ থেকে আপনাদের জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। সুপ্রিয় বন্ধুরা, আবিষ্কার, উদ্ভাবন, প্রাপ্তি, অপ্রাপ্তি, জন্মের পাশাপাশি প্রখ্যাত ব্যক্তিদের মৃত্যুর ঘটনাও একটি দিনকে কিন্তু গুরুত্বপূর্ণ করে তোলে। আর অন্যভাবে বলা যায়, জন্ম যখন হয়েছে মৃত্যুও অবধারিত, যদিও মৃত্যু আমাদের জন্য ব্যথাতুর এক বিষয়। আজ 28 নভেম্বর, আজকের এই দিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এমন কয়েকজন ব্যক্তির কথা জানবো এবারে। 1870 খ্রিস্টাব্দের 28 নভেম্বর যখন ফরাসি চিত্রশিল্পী ও সৈনিক ফ্রেডরিক বাজিলে মৃত্যুবরণ করেন। 1932 খ্রিস্টাব্দের 28 নভেম্বর বাঙালি অভিনেতা সুরেন্দ্রনাথ ঘোষ মৃত্যুবরণ করেন। বাংলা সঙ্গীতের একজন আদি ও প্রবাদ পুরুষ, কিংবদন্তি কণ্ঠশিল্পী, সিনেমা ও থিয়েটার অভিনেতা, থিয়েটার প্রযোজক, সঙ্গীত পরিচালক ও দক্ষ সঙ্গীত শিক্ষক কৃষ্ণচন্দ্র দে 1962 খ্রিস্টাব্দের 28 নভেম্বর মৃত্যুবরণ করেন। বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল ফকির শাহাবুদ্দিন 1989 খ্রিস্টাব্দের 28 নভেম্বর মৃত্যুবরণ করেন। 1999 খ্রিস্টাব্দের 28 নভেম্বর বাংলাদেশের জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক মৃত্যুবরণ করেন।
2010 খ্রিস্টাব্দের 28 নভেম্বর কানাডিয়ান বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা ও প্রযোজক লেসলি নিলসেন মৃত্যুবরণ করেন। 2014 খ্রিস্টাব্দের 28 নভেম্বর মেক্সিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার চ্যাম্পিরিটো মৃত্যুবরণ করেন। এতক্ষণ শুনছিলেন আমাদের নিয়মিত পরিবেশনা এই দিনে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন প্রতিদিন সকালের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। প্রিয় শ্রোতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা নতুন ইতিহাসের জন্ম দিয়েছে। আমাদের এই বর্তমান জেনারেশনকে জেএনজি বলা হচ্ছে এবং ডিজিটাল এই যুগে দেশের তরুণ সমাজ ফোন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত হলেই সবার ধারণা, আসক্ত বলেই সবার ধারণা। ঠিক যে জেনারেশন নিয়ে সুশীল সমাজের এত উদ্বিগ্নতা ছিল, সেই জেনারেশনই বাধ্য করল দেশের বৈষম্য দূর করতে, স্বৈরাচারের পতন ঘটাতে। ঘুমন্ত জাতিকে জাগিয়ে তুলতে তারা দেখিয়ে দিল কিভাবে একটি স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে দাঁড়াতে হয়। রংপুরের শহীদ আবু সাঈদের বুক পেতে গুলিবিদ্ধ হওয়া আমাদের প্রতিবাদী চেতনার এক চূড়ান্ত প্রতিফলন। বন্ধুরা, এই পর্বে আমরা শুনব আনিসুর রহমানের গ্রন্থনা উপস্থাপনায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী আহত ছাত্র জনতার সাক্ষাৎকার ভিত্তিক প্রামাণ্য প্রতিবেদন অদম্য বীর। সুপ্রিয় শ্রোতা, আজ হাজির হয়েছি রাজধানীর মিরপুরের উত্তর পীরের বাগে। আমার সাথে আছেন একজন অদম্য বীর, তার নাম মোহাম্মদ ওবায়দুল্লাহ, যিনি একজন মাদ্রাসার শিক্ষার্থী। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যিনি শরিক হয়েছিলেন, তিনি কিন্তু একজন শারীরিক প্রতিবন্ধীও বটে। সবকিছু উপেক্ষা করে নিজের জমানো যৎ সামান্য অর্থ এবং হকারি করে যে টাকা জমিয়েছিলেন এই পর্যন্ত, সেটি দিয়েই কিন্তু ছাত্র জনতার আন্দোলনে তিনি অবদান রেখেছিলেন। আমরা তার কাছ থেকে শুনতে চাই সেই শারীরিক প্রতিবন্ধী মোহাম্মদ ওবায়দুল্লাহর কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মিরপুরের 11 নম্বর কালসি সংলগ্ন একটি মাদ্রাসায় পড়াশোনা করি। জুলাইয়ের দিক থেকে যখন আন্দোলন শুরু হয়, আমাদের মাদ্রাসার সামনে এবং কালসিতে আমরা যখন একটু হাঁটাচলা করতাম, তখন দেখতাম যে পুলিশ কীভাবে গুলি করতেছে ছাত্রদের উপর এবং কীভাবে তারা নির্যাতন চালাইতেছে ছাত্রদের উপর। তো এইসব আর সহ্য হলো না। ধীরে ধীরে আমি সহ বন্ধুবান্ধব মিলে কয়েকজন মিলে আমরা শরিক হয়ে পড়লাম, ঝাঁপিয়ে পড়লাম। বিভিন্নভাবে ছাত্র ভাইদেরকে সাহায্য করার চেষ্টা করেছি। আমি তো এমনিতেই হকার, প্রতি শুক্রবার ছুটি নিয়ে এসে কিছু আতর টুপি বিক্রি করি। এভাবে আমার সংসারও চলতেছে, সংসারের মধ্যেও কিছু দিতেছি এবং নিজের পড়াশোনার খরচও নিজে চালাচ্ছি। বাট এরপরও যে কিছু টাকা আমার কাছে ছিল, ওইগুলো দিয়ে পরবর্তীতে মাল আনতে হয়। যখন দেখলাম যে ভাইদের উপর এত অত্যাচার চলতেছে, তারা বিভিন্নভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে এক গ্লাস পানিও পর্যন্ত খাওয়ার সুযোগ পাচ্ছে না, এইভাবে তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়তেছে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে। তখন আমিও চিন্তা করলাম যে আমার এই টাকা পয়সা দিয়ে কী হবে, আগে আমার ভাইরা বাঁচক, আগে আমার ভাইদের পাশে দাঁড়ানো দরকার আমার। তখন আমি বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে কখনো পানি, কখনো বেন্টেজ, কখনো প্যারাসিটামল, যখন যে ওষুধপত্র লাগছে, যখন বেন্টেজ লাগছে, ওইগুলো দ্রুত বিভিন্নভাবে আমার যতটুকু সাধ্যের মধ্যে ছিল আর কি, ততটুকু দিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এবং আমি বিভিন্ন জায়গা থেকেও এইসব সহযোগিতা করতে গিয়েও পুলিশ আমাকে ধরে ফেলার চেষ্টা করছে, মারছে, আমার বিভিন্ন জায়গায় আঘাত করছে। তো ওই আঘাতগুলো এখনও আছে। অনেক আঘাতের পর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখছেন। শেষ পর্যন্ত আমরা স্বাধীনতা অর্জন করছি। একজন স্বৈরাচার শাসক শুধু ছাত্র জনতার উপরেই নয়, আম জনতার উপরেও বিভিন্ন সময় বিভিন্নভাবে অত্যাচার করছে। তো ওইরকম স্বৈরাচার শাসক থেকে যে দেশকে স্বাধীন করতে পারছে আলহামদুলিল্লাহ, এবং শুধু দেশকে স্বাধীন করতে পারছে এটাই নয়, বরং এই স্বাধীনতাকে ধরে রাখতে হবে। এবং এই স্বাধীনতাকে ধরে রাখার জন্য যদি আবারও ডাক আসে, ছাত্র জনতা ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ।
আমার যেটুকু চালান ছিল তা দিয়েই ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছি। আমার চালান নাই তাতে কোনো দুঃখ নাই, তবু বাংলার জমিনে আরেকটা দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে, স্বৈরাচার শাসক দূর হয়েছে, এতে আমি গর্ববোধ করি। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস খুব ভালো মানুষ, উনি গরিব দুঃখীদের পাশে সবসময় থাকেন, খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াবেন এবং যারা প্রতিবন্ধী আছে, যারা অসহায় নিঃস্ব আছে তাদেরকে পাশে নিয়ে সবসময় সামনে বাংলাদেশকে এগিয়ে নেবেন, এই প্রত্যাশাই ব্যক্ত করতেছি। ধন্যবাদ মোহাম্মদ ওবায়দুল্লাহ। শ্রোতা, শুনছিলেন আজকের অদম্য বীর ওবায়দুল্লাহ, যিনি শারীরিক প্রতিবন্ধকতা পেরিয়ে নিজের সম্বলটুকু বিলিয়ে দিয়ে আজকের এই স্বাধীনতার অর্জনের পেছনের একজন লড়াকু সৈনিক এবং অদম্য বীর হয়ে দাঁড়িয়েছেন। তিনি স্বপ্ন দেখেন বাংলাদেশ এগিয়ে যাবে এবং চাওয়া পাওয়া তার কাছে কিছুই নেই। বাংলাদেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে, তাদের মতো এই অদম্য বীর প্রস্তুত রয়েছে, যে কোনো সংগ্রামে ঝাঁপিয়ে পড়বার এখনও তাদের আকুতি রয়েছে। আজ এ পর্যন্তই। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের প্রতিদিন সকালের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। বাংলার সংস্কৃতির বর্তমান রূপটি বহু শতাব্দীর বিকাশ ও পরিবর্তনের ফসল। এটি বিভিন্ন জাতি, ধর্ম, ভাষা ও ঐতিহ্যের মিশ্রণে গঠিত। একের পর এক আর্য, দ্রাবিড়, মঙ্গোল, তুর্কি, মুঘল ও ইংরেজদের আগমন ঘটেছে এই অঞ্চলে। তাদের আচার ব্যবহার, অনুষ্ঠান ও সংস্কৃতি ধীরে ধীরে মিলিত হয়েছে প্রাচীন ও শুদ্ধ বাংলার সংস্কৃতির সঙ্গে। ঐতিহাসিক কাল থেকে বাংলার ভৌগোলিক অবস্থান এটিকে একটি বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্রবিন্দুতে পরিণত করেছিল। ফলে বিভিন্ন দেশ ও জাতি ও সংস্কৃতির মানুষের সমাগমও বৃদ্ধি হয়েছিল এই অঞ্চলে। বাঙালি সংস্কৃতি একটি গৌরবময় ঐতিহ্যের ধারায় গড়ে উঠেছে। এই সুন্দর পরিবেশের গুণে আমাদের সহনশীলতা, আতিথেয়তা, সৃজনশীলতা, প্রেমময় জীবন আস্বাদনের মতো চারিত্রিক বৈশিষ্ট্যগুলি জন্মের সঙ্গে সঙ্গে প্রাপ্ত হয়। কেননা ছোট থেকেই আবেগ, অনুভূতি, ইচ্ছা অনিচ্ছা, পছন্দ অপছন্দ প্রকাশের মধ্যেও সুশীল স্বভাব দেখানোর শিক্ষা আমরা পাই। বন্ধুরা, এই পর্বে আমরা শুনব মোহাম্মদ ইসহাক আলীর গ্রন্থনা ও উপস্থাপনায় বাংলা সংস্কৃতির নানা ক্ষেত্রের বৈচিত্র্যপূর্ণ আয়োজন নিয়ে প্রতিবেদন সংস্কৃতি ঘরে বাইরে। প্রিয় শ্রোতা বন্ধু, সকলকে স্বাগত জানাচ্ছি সংস্কৃতি ঘরে বাইরের আজকের আয়োজনে। চারিদিকে কুয়াশার চাদর, আর এই কুয়াশার চাদর ভেদ করে সকাল সকাল যখন খেজুর গাছের তলায় এসে হাজির হই, তখনই মনে পড়ে যায় খেজুর রস আস্বাদনের কথা। আর এই মিষ্টি রস আস্বাদন করতে করতে আজকে আমরা জানাবো খেজুর রস সম্পর্কে। অর্থাৎ সংস্কৃতি ঘরে বাইরের আজকের আয়োজনে আমরা আলোচনা করব খেজুরের রস নিয়ে। নতুন খেজুর রস এনেছি মেটে কলসে ভরে, নতুন খেজুর রস এনেছি মেটে কলসে ভরে, তিন গাহতে এনেছি গো রস পিয়াসি, ও আমার রস পিয়াসি রসিক জনের তরে, নতুন খেজুর রস এনেছি মেটে কলসে ভরে, নতুন খেজুর রস এনেছি মেটে কলসে ভরে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময়টায় সারা দেশে খেজুরের রস সংগ্রহ এবং খেজুরের রসের নানা পিঠাপুলি তৈরির উৎসব পড়ে যায়। বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যে খেজুরের রস এক বিশেষ স্থান দখল করে আছে। শীতের সকালে গ্রাম বাংলার মেঠো পথে হাঁটতে গেলে খেজুর গাছের কাণ্ড থেকে নির্গত মিষ্টি রসের সুধা পান করার যে অভিজ্ঞতা, তা যে কারোর হৃদয়ে এক গভীর প্রশান্তি এনে দেয়। খেজুরের রস শুধু একটি প্রাকৃতিক পানীয় নয়, এটি আমাদের ঐতিহ্যের গ্রামীণ জীবনের একটি অপরিহার্য অংশ। খেজুর গাছ প্রধানত দেশের দক্ষিণাঞ্চল, বিশেষ করে যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ফরিদপুর, বরিশাল এবং খুলনা অঞ্চলে বেশি পরিমাণে জন্মে। খেজুরের রস সংগ্রহ একটি শিল্প এবং অভিজ্ঞতার কাজ। গাছেরা গাছের কাণ্ডে বিশেষ কৌশলে কাটা অংশ তৈরি করেন। এই কাটা অংশ থেকে ধীরে ধীরে মিষ্টি রস বের হয়, যা মাটির হাঁড়িতে সংগ্রহ করা হয়। গাছেরা তাদের দক্ষতার মাধ্যমে এটি নিশ্চিত করেন যে রস পরিষ্কার এবং খাঁটে থাকে। খেজুরের রস প্রধানত দুটি প্রকারে ব্যবহৃত হয়।
গাছ থেকে সরাসরি সংগৃহীত তাজা রস এক অনন্য স্বাদের পানীয়। শীতের সকালে এটি গরম পিঠার সাথে খাওয়ার জন্য আদর্শ। মলিন মুখে দিয়ে দেখো নলিন খেজুর গুড়, মলিন মুখে দিয়ে দেখো নলিন খেজুর গুড়, বাহির ভেতর হবে তাহার মিষ্টিতে ভরপুর, মিষ্টিতে ভরপুর। খেজুরের রস সংগ্রহের পরে এটি জাল দিয়ে ঘন করা হয়, যা থেকে তৈরি হয় ছোলা গুড় এবং শক্ত পাটালি গুড়। এগুলো দীর্ঘস্থায়ী এবং বহুমুখী ব্যবহারের জন্য উপযোগী। খেজুরের রস কেবল স্বাদের জন্য বিখ্যাত নয়, এটি পুষ্টিগুণেও সমৃদ্ধ। বাংলাদেশের খাদ্য সংস্কৃতিতে খেজুরের রসের ব্যাপক প্রভাব রয়েছে। এটি দিয়ে তৈরি হয় নানান ঐতিহ্যবাহী খাবার, যেমন খেজুরের রস দিয়ে তৈরি চিতই পিঠা, পুলি পিঠা, ভাপা পিঠা তৈরি হয়, যা শীতকালীন উৎসবকে আরও আনন্দময় করে তোলে। বাংলাদেশের অনেক পরিবার শীতকালে রস ও গুড় বিক্রি করে জীবিকা নির্বাহ করে। নতুন প্রজন্মের আগ্রহের অভাবের কারণে খেজুরের রস সংগ্রহ এবং এর উপর নির্ভরশীল পেশাগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তবে স্থানীয় প্রশাসন এবং কিছু সাংস্কৃতিক সংগঠন এই ঐতিহ্য সংরক্ষণে উদ্যোগ নিয়েছে। খেজুরের রস আমাদের শিকড়ের সাথে আমাদের যোগসূত্রের এক অনন্য প্রতীক, যা আমাদের ঐতিহ্যকে সমৃদ্ধ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য গর্বিত করে তুলবে। নতুন খেজুর রস এনেছি মিটে কলসে ভরে, নতুন খেজুর রস এনেছি মিটে কলসে ভরে, তিন গাহতে এনেছি গো রস পিয়াসি, ও আমার রস পিয়াসি রসিক জনের তরে, নতুন খেজুর রস। প্রিয় শ্রোতা, শুনলেন সংস্কৃতি ঘরে বাইরে। কাল থেকেই এদেশে বিশেষ করে পাহাড় ও অরণ্যে ঘেরা পার্বত্য জেলাগুলোর বিভিন্ন জায়গায় বসবাস করে আসছে বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষেরা। পাহাড়ের পাদদেশে বসবাস করতে করতে তারা আয়ত্ত করে ফেলেছে কিভাবে এমন পাহাড় এবং অরণ্যময় পরিবেশে জীবনযাপন করতে হয়। এক কথায় বলা যায়, এদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় জীবনের ছোঁয়ায় যুগ যুগ ধরে বিকশিত ও সংরক্ষিত হয়েছে পাহাড়ের সৌন্দর্য। সুপ্রিয় বন্ধুরা, এখন আমরা শুনব নিশাত জাহানের গ্রন্থনা বাংলাদেশের পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা নিয়ে বিশেষ নিবন্ধ পাহাড় প্রকৃতি। উপস্থাপনায় গুলশান আরা হক। বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর প্রত্যেকেরই রয়েছে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য। ভিন্ন ভিন্ন সংস্কৃতির ধারক ও বাহক এই গোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম হল কোচ সম্প্রদায়। পাহাড় ও প্রকৃতি পর্বে আজ আপনাদের জানাব শেরপুরের কোচ সম্প্রদায়ের জীবনাচার নিয়ে। বর্মী তিব্বত পরিবারের অন্তর্গত ভারতের আসাম, মেঘালয় ও বাংলাদেশে বসবাসকারী ভাষিক জাতি ও প্রাচীন নৃগোষ্ঠী কোচ সম্প্রদায়ের জন্মভূমি, অর্থাৎ মাতৃভূমি হল ভারতের কোচবিহার। একসময় এরা মাতৃভূমি কোচবিহার ত্যাগ করে চলে আসে বাংলাদেশে। আবাস গড়ে তোলে ময়মনসিংহের শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, গাজীপুর এবং বরেন্দ্র অঞ্চলের পাবনা, বগুড়া, রাজশাহী, মালদহ, রংপুর, দিনাজপুর, জয়পুরহাট ও নওগাঁ জেলায়। 1412 সালে দলিপা নামে এক কোচ সর্দার শেরপুরের পাহাড়ি এলাকায় স্বাধীন রাজা ছিলেন। বর্তমানে শেরপুরের গড়জরিপা নামের গ্রামটিতে ওই কোচ রাজার রাজধানী ছিল এবং সে সময় কোচরাই এই অঞ্চল শাসন করতেন। 15 শতাব্দীর মধ্যভাগে কোচ রাজত্বের বিলুপ্তি ঘটে। অতীতে কোচদের প্রভাব, প্রতিপত্তি ও শৌর্যবীর্য প্রবল থাকলেও বর্তমানে তার নেই বললেই চলে। যোগিনী শাস্ত্র অনুসারে কোচরা কুবজ নামে পরিচিত ছিল। কোচ সম্প্রদায় 8টি দলে বিভক্ত। এগুলো হল ওয়ানাং, হরিকাইয়া, সাতপাড়ি, দশকাইয়া, চাপড়া, তিনখেকিয়া, শঙ্কর ও মারাগান। কোচরা এ দলগুলোকে ভাগ বলে। প্রত্যেক ভাগের রয়েছে অনেক গোত্র। কোচরা গোত্রকে নিকিনি বলে। কোচদের গোত্রের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে সাধারণত তা সামাজিকভাবে নিরসন করে তারা। কোচ সমাজ পিতৃপ্রধান, তবে পরিবারের সন্তান সন্ততি মায়ের গোত্র নাম গ্রহণ করে। পুত্র সন্তানেরাই পারিবারিক সম্পত্তির উত্তরাধিকারী হয়। নিজ গোত্র বা নিকিনির মধ্যে কোচদের বিয়ে করা নিষিদ্ধ, তবে কোচ সমাজে এক বিবাহ ব্যবস্থার প্রথাই প্রচলিত। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে পুরুষদের একাধিক বিয়ে করাতেও দেখা যায়।
যৌথ বা একক পরিবার প্রথা চালু থাকলেও বর্তমানে একক পরিবারের সংখ্যাই বেশি। কোচমেয়েরা বিয়ের পর স্থায়ীভাবে স্বামী গৃহে চলে যায়। বিয়েতে মহিলারা সিঁথিতে সিঁদুর পরে এবং হাতে চুড়ির সাথে শাঁখাও ব্যবহার করে। শেরপুর জেলার কোচ জনগোষ্ঠী অন্যান্য নৃতাত্ত্বিক গোষ্ঠীর মতো স্বকীয় ঐতিহ্যমণ্ডিত। এই জেলার সীমান্ত ঘেঁষা উপজেলা ঝিনাইগাতির শালচূড়া, নকশি, রাঙ্গাটিয়া, বাঁকাকুড়া, হালচাটি, গজনী, নালিতাবাড়ির দাওয়াধরা, খলচান্দা, বুরঙ্গা, সমস্যচূড়া এবং শ্রীবরদীর কান্দাপাড়া, বালিঝুড়ি, চুকচুকি সহ গারো পাহাড়ের বিভিন্ন এলাকায় বাস করে প্রায় কয়েক হাজার কোচ জনগোষ্ঠী। সনাতন ধর্মে বিশ্বাসী কোচরা দুর্গাপূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজার পাশাপাশি আদি ধর্মের দেবদেবীরও পূজা করে। পুরানা ঐতিহ্য, প্রথা, রীতিনীতি, সামাজিক আচার অনুষ্ঠানকেও আঁকড়ে ধরে রেখেছে একান্ত নিজস্ব ধ্যান ধারণায়। কোচদের নিজস্ব ভাষা রয়েছে, তবে সেই ভাষার কোনো বর্ণমালা নেই। শেরপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠী কোচদের মধ্যে শিক্ষিতের হার খুবই বেশি নয়। ছেলেমেয়েরা বাংলা ভাষার মাধ্যমে শিক্ষা গ্রহণ করে। কৃষিকাজ কোচদের প্রধান জীবিকা হলেও বরাবরই কোচরা অকৃষিজীবী এবং কিছুটা যাযাবর ধর্মী জীবনযাপন করছে। তবে নিজেদের কোনো জমি না থাকায় অধিকাংশ কোচ পরিবারই পরিণত হয়েছে প্রান্তিক চাষিতে, যার ফলে নারী পুরুষ উভয়ে মৌসুমে অনেক অন্যের জমিতে কৃষি শ্রমিকের কাজ করে। কোচরা খুবই সহজ সরল জীবনযাপন করে থাকে। এককালে এদের ছিল গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, কিন্তু কালের আবর্তে নানা কারণে সবকিছু হারিয়েছে অনেক কিছুই। সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় বসবাসের কারণে এখনও আধুনিকতার ছোঁয়া লাগেনি এদের জীবনে। তবু তারা নতুন আশায় বুক বাঁধেন, আজও অপেক্ষায় আছেন নতুন স্বপ্ন বুকে নিয়ে। বন্ধুরা, শুরুতেই বলেছিলাম গান শোনাবো। এই পর্বে আমরা শুনব শিল্পী ফিরোজা বেগমের কণ্ঠে নজরুল সঙ্গীত আমি যার নূপুরেরও ছন্দ। আমি যার নূপুরেরও ছন্দ, বেনুকার সুর, কে সেই সুন্দর, কে সেই সুন্দর, কে আমি যার নূপুরেরও ছন্দ, বেনুকার সুর, কে সেই সুন্দর, কে সেই সুন্দর, কে আমি যার বিলাস যমুনা, আমি যার বিলাস যমুনা, বিরহ বিধুর, কে সেই সুন্দর, কে সেই সুন্দর, কে আমি যার নূপুরের ছন্দ, বেনুকার সুর, কে সেই সুন্দর, কে সেই সুন্দর। প্রিয় শ্রোতা, এই গানের সুরে রেশ ধরে শেষ করছে আমাদের আজকের অনুষ্ঠান। তবে বিদায় নেওয়ার আগে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠান গ্রন্থনায় ছিলেন মালিক ফরিবা তাবাসসুম, অনুষ্ঠান প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে শাহজাহান জামান চৌধুরী এবং দর্পণ প্রযোজনা করলেন আশিকুর রহমান।